পাখির চোখে তাকালে মনে হয় একে বেঁকে বয়ে চলা ব্রহ্মপুত্র নদের বুকে সবুজের পাহাড়। না, একটি গ্রাম, নাম তার গোঘাট। যে গ্রাম রং বদলায়। বর্ষায় ব্রহ্মপুত্রের ভরা যৌবনে একরকম, আবার শুষ্ক মৌসুমে দৃশ্য বদলে যায়। জল সংকটে ভেসে ওঠে ব্রহ্মপুত্রের কঙ্কাল। সেখানেই চলে জীবিকার লড়াই। মানুষের সাথে পশু প্রাণীও সামিল হয় সেই লড়াইয়ে। জন্মগতভাবেই লড়াকু এখানকার মানুষ। এই যেমন হরিশচন্দ্র আর সত্যচন্দ্র। ব্রহ্মপুত্রে মাছ ধরে সংসার চালায় পিতা পুত্র। গাইবান্ধা সদর উপজেলার গোঘাট গ্রামের অর্ধেকেরও বেশিরভাগ মানুষ মাছ ধরেই জীবিকা নির্বাহ করে। ব্রহ্মপুত্রে জল সংকটে এখন জেলেদের পেটে প্রায় ছ্যাক পড়ার দশা। না, এখন মাছ খুব কম। কেন? এখন মান নেওয়া বেশি। এই ভাটিয়ে বাঙালে সর্বনাশ করছে দেশটা। আগে তো অত ভাটিয়ে বাঙাল আছিল না, এখন বেশি হয়ে গেছে। এই জন্য আমার ঘরে মৎস্যজীবীর জন্য অসুবিধা হয়ে গেছে। কারেন্ট শর্ট করে মাছ মারা, মনে ঝেড়ে যাবে মাছ মারবেন, হটিয়ে তোমাকে মারি দিবেন নয়, ওরা আমরা মারবে, আমার জায়গা জমিন তোমার হাটে এসে হবার নয়। এইরকম আর কি মনে করো। যে হাটে 200 মাইলে 500-1000 মাছ মারলে মায়, সেটি তোমার ঘরে খাওয়া নাই। কামারজানি ইউনিয়নের 1, 2 ও 3 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত গোঘাট গ্রামের মানচিত্রের সিংহভাগই গ্রাস করেছে ব্রহ্মপুত্র। ভিটে মাটি তো বটেই, একই সাথে গিলেছে খেটে খাওয়া মানুষের থালা বাসন থেকে সহায় সম্বলের সবটুকুই। তাই তো এক সময়ের গৃহস্থ কিংবা সম্পদশালীরা এখন অসহায়, নিঃস্ব। কামারজানি থেকে আমরা পুরো মনে ভাঙতে গোঘাটে আসছি। গোঘাটা থেকে আসি আমার কাছে যা কিছু সম্পদ সব ভাঙি ছিঁড়ে গেছে। এখন এইখানে আসি মনে করি বসত বাড়ি করিয়ে কিছু করে আসি। 2বার নদী ভাঙছে, পুরান কামারজানি ভাঙিয়েছি, নয়া কামারজানি বাড়ি করছি। জমা জমি সব ভাঙিয়ে নদীত গেছে। গরু বাছুর কিছু নাই, সব টান দিবারও বুদ্ধি নাই। নদীতে সর্বনাশ করে ফেলায়। নদী তো নাই, মাসে ঘর বাড়ি যা আসিল এলে শোক সম্পূর্ণ শোক মারছি। নদী ভাঙ্গন কামারজানি ইউনিয়নটাকে ভাঙে যাওয়ার পরে যে প্রকল্পটা দিল, এই প্রকল্পটা কেন দীর্ঘদিতে হচ্ছে আমি কিছু বুঝতেছি না। এই কাজটা একটু আগে, আরও একটু আগে হলে আমাদের এলাকার জন্য খুবই ভালো হতো। আমাদের এই কাজটা যদি এখন না হয় তাহলে মনে করেন যে এই বাজারটা হুমকিতে পড়বে। এখানে একটা মসজিদ আছে, স্কুল আছে, কলেজ আছে, এই সবগুলো হুমকিতে পড়বে। প্রায় 4000 মানুষের বসত গোঘাটে, যেখানে 1 কিলোমিটার পাকা রাস্তা থাকলেও বাকি 3 কিলোমিটারই কাঁচা। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় এখনও তেমন অগ্রসর নয় গ্রামটি। মুক্তিযুদ্ধের ইতিহাসে আছে কামারজানির গোঘাটের নাম। এই কামারজানিতে পাক আর্মি ক্যাম্প করেছিল। রসুলপুর, কেতকিরহাট, এখান থেকে ওরা মার্চ করতো। এখানে দিয়ে যে শরণার্থীরা যেতে ধরতো তাদেরকে এখানে আটকানো হতো। এখানে একটা জমিদার বাড়ি ছিল, সেই বাড়িতে হিন্দুরা আশ্রয় নিত, এদেরকে বের হতে দিত না। তখন ওই আমাদের খবর দেওয়ার পর আমরা তখন মুক্তিযুদ্ধে যাইনি, কিন্তু আমাদের কাছে অস্ত্র ছিল, আমরা এখান থেকে মুক্ত করি। তখন এখানে একটা নাম করা একজন চেয়ারম্যান ছিল, পনির মিয়া, তার ছেলে শালু। এরা খুব ব্যাপক অত্যাচার করছে এই এলাকায়, মানে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বিরুদ্ধে। তো এখানে পাক আর্মি যতদিন ছিল, মানে এই এলাকাটাই পাক আর্মির মানে দখলে ছিল এখানে থাকার জন্য। এবং এটা এমন একটা জায়গা, এখানে যদি পাক আর্মি না থাকতো তাহলে আমাদের খুব সহজ হতো গাইবান্ধায় অপারেশন করা। যাই হোক, তারপরে আমাদের কেউ বাঁচতে পারেনি। এখানে এই কামারজানিতে যারা যুদ্ধ করে মুক্তিযোদ্ধা, তো ব্যাপক যুদ্ধ হয় এবং এই 5ই ডিসেম্বরের যুদ্ধ পরে আমাদের মানে 7 জন মুক্তিযোদ্ধা এখানে শহীদ হন এবং তাদের মাজার এখানে হয়। গোঘাটের পূর্বে খামার কামারজানি, পশ্চিমে বারোবলদিয়া, উত্তরে শ্রীপুর গ্রাম আর দক্ষিণে গিদারি
ব্রহ্মপুত্রের ভাঙনে গোঘাট গ্রামের অনেক কিছুই বিলীন হয়েছে, সাথে অতীত হয়েছে বেশ কিছু ঐতিহ্য। তবে এখানকার অর্থনীতির ভিত কতটা মজবুত ছিল তা জানতে হলে যেতে হবে গোঘাটের পাশে কামারজানি হাটে। ব্যবসা বাণিজ্য বা হাটটা তৈরি হয়েছে নদীকে কেন্দ্র করে, কিন্তু নদী ভাঙন এবং নদীর নাব্যতা কারণে এটা কিন্তু একটু হুমকির সম্মুখীন। যদি নদীর নাব্যতাটা ফিরিয়ে আনা যায় এবং স্থায়ী যদি একটু ভাঙনের কাজটা তো ভালো হয়, তাহলে কিন্তু এই হাটটা কিন্তু আগে সেই ঐতিহ্যটা ধরে রেখে মানে তার যে আমদানি রপ্তানি যে ব্যবসা বাণিজ্য ছিল সেটা সুন্দরভাবে সুচারুরূপে করতে পারবে আর কি। এখানে যেমন একসময় কিন্তু জাহাজ চলতো, আমরা ছোটোবেলায় দেখছি, কিন্তু এখন যে নদীর যে অবস্থা, একটা ফেরু ইয়েও চলবে না, লঞ্চও হয়তো ওইভাবে চলবে না। নাব্যতা ফিরে আনতে পারতো, তাহলে আমার মনে হয় যে কামারজানির যে মানে নদীর কেন্দ্রিক যে বাণিজ্য সেটা আরও বৃদ্ধি পাইত। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে নৌকার মেলা। না, নৌকাগুলো সবই হাটুরেদের। নৌকা ছাড়া আর কোনো বাহন নেই তাদের। মিছিলের মতো করে বিভিন্ন চর দ্বীপচর থেকে একের পর এক নৌকা এসে নোঙর করে কামারজানি ঘাটে। ঘাটের পাশেই হাট। এমন দৃশ্য সচরাচর চোখে পড়বে কামারজানি হাটে। সপ্তাহের প্রতি শুক্র ও সোম হাটবার। হাটবারে সাত সকালে পাটসহ বিভিন্ন পণ্য নিয়ে নৌকায় ভাসতে ভাসতে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে হাটে আসেন দিনমজুর, গৃহস্থ সবাই। কেউ কেউ আসেন পাট বোঝাই নৌকা নিয়ে। ঘাটে পাট বিক্রির পর প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাড়ি ফেরেন তারা। ধান আর পাটই মূলত এই হাটের ঐতিহ্য। এই তালিকা থেকে ধান বাদ পড়লেও এখনও টিকে আছে পাট। বছর দশেক আগেও পাটের মৌসুমে প্রতি হাটে আমদানি হতো কমপক্ষে 10,000 মন পাট। একই সময়ে এখন পাট আসে 2 থেকে 3,000 মন। মৌসুমকালে এই কামারজানিতে প্রতি হাটে 1 থেকে 1.5 কোটি টাকা, আর মাসে গড়ে কেনাবেচা হয় 10 কোটি টাকার পাট। আর অন্য সময় প্রতি হাটে 20 লাখ ধরে মাসে কেনাকাটা হয় গড়ে 1.5 কোটি টাকার কিছু বেশি। এখান থেকে মহাজনদের হাত ঘুরে পাট চলে যায় খুলনা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায়। ইতিপূর্বে এখানে হাজার হাজার পাট আমদানি হতো। এই পাট নারায়ণগঞ্জ, খুলনা বিভিন্ন বড় বড় মিল কারখানা চলে যেত এবং দ্বীপে চলে যেত, এবং এই পাটের উপর নির্ভর করে এখানে কুলি কামালের গাড়ি ঘোড়া হাবি যা ছিল আদার্স সবাই আমার জড়িত ছিলাম। পাট দিয়ে আমরা জীবিকা নির্বাহ করছি। বর্তমানে এখানে পাট আমদানি কমে গেছে, কিন্তু দাম বেশি হয়েছে। সেদিন টাইমে এখানে 2-3-4 কোটি টাকা দিনে লেনদেন হতো। ব্রহ্মপুত্র নদে ধরা টাটকা মাছ এই হাটের অন্যতম আকর্ষণ। সকাল সকাল বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ পাওয়া যায় কামারজানি হাটের প্রবেশ মুখে। এখানে বেশ ভিড় থাকে হাটের দিন। হাটবার ছাড়াও প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকার মানুষ পছন্দসই মাছের খোঁজে আসেন কামারজানিতে। নিত্য প্রয়োজনীয় তরিতরকারি, তেল, মশলাসহ প্রায় সবই পাওয়া যায় কামারজানি হাটে। নীলফামারীর শুটকির বেশ কদর আছে এখানে, কারণ খাবার হিসেবে শুটকি বেশ মজাদার। বেগুন আর শুটকি দিয়ে বেলা পার করা যায় বলে খরচও কম। লটকন, আমড়া, আখের রস বেশ আকর্ষণ করে ক্রেতাদের। পান সুপারির গলিটা বেশ সাজানো গোছানো। পাকা সুপারি আর খাঁচা ভর্তি পান নিয়ে অপেক্ষায় বিক্রেতারা। এখান থেকে একবারে 1 সপ্তাহের পান সুপারি কিনে নেন হাটুরেরা। পান সুপারি বিক্রির জন্য কামারজানি হাটে আলাদা একটি হাটই তৈরি হয়েছে। এখানে বেশ কয়েকটি দোকানে পান আর সুপারি বিক্রি হয়। রাজশাহী থেকে আসে পান, আর কুড়িগ্রামের রাজারহাট থেকে আসে সুপারি। 10টি সুপারিতে হয় 1 গা। প্রতি গা সুপারির দাম 40 টাকা। আর রাজশাহী থেকে যে পান নিয়ে আসা হয় সেই পান বিক্রি হয় বিড়া হিসাবে, অর্থাৎ 80টি পানে হয় 1 বিড়া, আর 1 বিড়া পানের দাম 25 টাকা। গলির এই দোকানে মাংস নিয়ে বসে থাকেন কসাই। দাম বৃদ্ধির পর থেকে মাংসের প্রতি তেমন টান নেই ক্রেতাদের। আত্মীয় স্বজন কিংবা কোনো অনুষ্ঠান হলে প্রয়োজন মতো মাংস কেনে চরের মানুষ। মাংসের সাথে মশলার সম্পর্কটাও যে বেশ পুরনো। তাই তো মাংসের দোকানের পাশেই রকমারি মশলা নিয়ে বসে আছেন সাজু মিয়া। মাংস বেচাকেনা কম, তাই মশলার প্রতিও মানুষের আগ্রহ কমে গেছে। বেচাকেনা কম,
তাই দিন ভালো যাচ্ছে না তার। কামারজানি হাটে জাল নিয়ে ক্রেতা ধরার অপেক্ষায় আব্দুর রশিদ। এবার বর্ষা তেমন রূপে ধরা দেয়নি, তাই জাল টানছে না ক্রেতারা। কারেন্ট জাল আর চটকা জাল দেখা গেলেও হাটে তেমন একটা ক্রেতা নেই। মাটির হাড়ি, তৈজসপত্র আর খেলনা সামগ্রীর খুব একটা মূল্যায়ন নেই আর। তারপরও ঐতিহ্যের অংশ হয়ে হাটের সৌন্দর্য বৃদ্ধি করে মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি এসব পণ্য। পেকে একেবারে হলুদ বর্ণ ধারণ করেছে কলাগুলো। দেশি মালভোগ বলে বিক্রি করা হলেও ক্রেতারা বিশ্বাস করতে চান না। বাধ্য হয়ে হয়তো কিনেও নেন কেউ কেউ। আসার সময় চরাঞ্চলের কৃষকদের কেউ কেউ নৌকায় করে হাটে নিয়ে আসেন কাঁচা কলা, কাঁঠাল, সবজি, দেশি হাঁস মুরগিও। হাটে বিক্রির পর যে 2 পয়সা হাতে আসবে তাই হবে প্রয়োজনীয় সদাইপাতি কেনার রসদ। গাইবান্ধার বিভিন্ন চর দ্বীপচরে নিজেদের উৎপাদিত কলা নিয়ে নৌকায় করে কামারজানি হাটে আসেন কৃষকরা। হাটে আসার পর সেই কলা বিক্রি করে শাকসবজি সহ নিজেদের প্রয়োজনীয় নানা পণ্য কিনে নিয়ে বাড়ি ফিরে যান তারা। শৈশবে দেখা হাটের সেই হকারেরা এখনো আছেন। সহজ সরল ভোলা ভালাদের 7-5 বুঝিয়ে ওষুধ বিক্রির সেই কলা কৌশল এতটুকু বদলেনি। কবিরাজি ওষুধের নামে বেনামি বিভিন্ন কোম্পানির ওষুধ বিক্রি করে টাকা হাতিয়ে নেয়ার গল্প সবারই জানা। যারা কিছুটা হলেও সচেতন তারা আর এই ফাঁদে পা দিতে রাজি নয়। চরাঞ্চলের দেশি হাঁস মুরগি বিক্রি হয় এখানে। শহরে দেশি হাঁস মুরগি বাছাই করা বেশ কঠিন হলেও সহজ সরল এই মানুষগুলোর কাছে ঠকার আশঙ্কা একেবারে কম। কারণ বাড়ির উঠোনে খড়কুটো, ধান, চাল, চিনা, কাউন দিয়ে লালন পালন করা হাঁস মুরগি বিক্রি করেন এই হাটে। হাটের এই গলিতে আসলে হয়তো স্মৃতিকাতর হবেন আপনিও। সাজবাতাসা, কানমুচড়ি মানেই তো শৈশব। মনে পড়ে যায় 2 টাকার কানমুচড়ির জন্য শৈশবের সেই বায়নার কথা। কামারজানির বিশেষ এক মিষ্টির কথা তো না বললেই নয়। রসের টইটুম্বুর বেশ বড় বড় মিষ্টি। মিষ্টিটার নাম হচ্ছে কমলাভোগ। এটি গাইবান্ধার কামারজানির বিখ্যাত এবং ঐতিহ্যবাহী একটি মিষ্টি। এটি কামারজানি হাট ছাড়া এই মিষ্টি আসলে আর কোথাও পাওয়া যায় না। এখানকার মিষ্টির কারিগর রবিলাল শীল তিনি এই মিষ্টি তৈরি করেন এবং কামারজানি হাটের পাশেই তার নিজের দোকানে এটি বিক্রি করেন। হাটে যারা মূলত কেনাকাটা করতে আসেন তারা একবার হলেও এই মিষ্টির স্বাদ নেওয়ার চেষ্টা করেন এবং অনেকেই কেনাকাটা করে বাড়ি ফেরার সময় প্রিয়জনদের জন্য কমলাভোগ নিয়ে যেতে ভোলেন না। এক একটি কমলাভোগ এখানে বিক্রি হয় 30 টাকায়। প্রতি হাটে অন্তত 2000 টাকার কমলাভোগ বিক্রি হয় রবিলাল শীলের এই মিষ্টির দোকান থেকে। হাটে ঢোকা আর বের হবার সময় কানে লাগে লোহা পেটানোর শব্দ। সেই শিশুকালে বাবার হাত ধরে এখানে এসেছিলেন পচা কর্মকার। বংশ পরম্পরায় নিজেদের পেশা আঁকড়ে বেঁচে আছেন। এখন মাঝে মধ্যে পচা কর্মকারের কাছে তালিম নেয় তার ছেলে। আগের মতো সেই আয় রোজগার নেই। কর্মকারদের 20 ঘরের মধ্যে অনেকেই চলে গেছেন বিভিন্ন জায়গায়। এখন পচা কর্মকারের মতো কোনো মতে টিকে আছে 4 ঘর কামার। বলা হচ্ছে একসময় খাল বা জানি পার হয়ে কামারপল্লীতে যেতেন এই এলাকার কৃষকরা। সেখানে তৈরি করে নিতেন বিভিন্ন কৃষি উপকরণ। সেই থেকে এই এলাকার নামকরণই হয়ে যায় কামারজানি। কিন্তু এখন সময়ের বিবর্তনে সেই কামারপল্লীর জৌলুস আর নেই। কামারজানির লিখিত কোনো ইতিহাস নেই। প্রবীণদের মতে অন্তত 400 বছরের পুরনো কামারজানির ইতিহাস। দেশের বড় বড় নৌবন্দর এমনকি আসামের সাথেও যোগাযোগ ছিল কামারজানি বন্দরের।
দেশ স্বাধীনের পরও দেশ বিদেশে ধান পাট যেত এখান থেকে। কামারজানি নামকরণ নিয়ে বলা হয়, ধানে ধুলা কোষ্টায় পানি, তার নাম কামারজানি। এলাকায় এমনও জানা যায়, গাইবান্ধা জেলা শহরের গোড়াপত্তনেরও বেশ আগে থেকে কামারজানি নৌবন্দর। পুরনো কামারজানি নদীগর্ভে বিলীন হবার পর 1958 সালে নাপিতের ভিটায় 6 একর জমিতে গড়ে ওঠে হাট। নদী ভাঙ্গার পর এখন আছে 1 থেকে 1.5 একর। এই বাজারের বয়স 65-র উপরে সেটা কম না। হ্যাঁ, এখানে এই বাজার ধীরে ধীরে খুব ভালো বাজার লাগে গেল। এখানে ধানের প্রচুর আমদানি ছিল, মানে হাজার হাজার মন ধান আমদানি হয়েছে এবং এখান থেকে বাইরে চলে গেছে, ঢাকা ঢুকে বিভিন্ন জায়গায় চলে গেছে। পাট এবং ভুট্টা প্রচুর আমদানি হয়, এখান থেকে বাইরে রপ্তানি হয়ে যায়। চরণজোরের লোকের সঙ্গেই ব্যবসা বাণিজ্যটা প্রচুর হয়। পুরাতন কামারজানিতে জাহাজ চাপত, কলকাতা থেকে বহু জাহাজ আসত, এখানে অনেক মাল ঢালও নামে দিত বা এখানে ওরা খরচপাতি করত। সব আসাম থেকে এখানে যাতায়াত করতো, আসাম এবং এখানকার এই কামারজানি বাজারের উপর দিয়েই যেত কলকাতা। আমাদের পণ্যর কম লেনদেন হতো, ওই ভারতেরই পণ্য লেনদেন হতো আসাম এবং কলকাতা, বাংলাদেশের উপর দিয়ে, এবং বাংলাদেশকে ট্যাক্স দিত তারা। স্মৃতি মানে ওখানকার আমরা দেখছি আর কি, কামারজানি বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী ওই নৌবন্দরের উপর দিয়ে ব্যবসা করতো। এখান থেকে নৌকা বোঝাই করি পাট নারায়ণগঞ্জ নিয়ে যেত, নারায়ণগঞ্জে বিক্রি করে আসতো পাট। তো ধান ঢাকার বিভিন্ন অঞ্চলে কামারজানি বাজারের উপর দিয়ে ধান পাট যেত। এখনও পাটটা যায়, তবে ধানটা যায় না বেশি। কামারজানি বাজার নামকরা বাজার ছিল, এখানে সব রকমই ব্যবসা বাণিজ্য ছিল। এখন অনেকটা লোভ হয়ে গেছে, অনেকটা বাজারের এটা কমে গেছে, কেন রাস্তাঘাট ভালো হয়েছে, রোড দিয়েই যাতায়াত করে। 1910 সালে শিক্ষা বিস্তারের জন্য ব্যবসায়ীদের উদ্যোগে গড়ে তোলা হয় কামারজানি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়। বিশাল বইয়ের ভাণ্ডার নিয়ে গড়ে ওঠা পাঠাগারটির অস্তিত্ব নেই। মুক্তিযুদ্ধের সময় মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে ঘাঁটি গাড়ে পাক বাহিনী। স্থানীয় শালু রাজাকারের সহায়তায় চলে হত্যাযজ্ঞ। সে সময়ের বধ্যভূমিগুলো এখন নিশ্চিহ্ন, দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। মারোয়ারিরাই ছিলেন কামারজানির মূল পাট ব্যবসায়ী। পাক ভারত যুদ্ধের সময় মারোয়ারিরা কামারজানি ছেড়ে চলে যায়। এখানে ছিল বিশাল বিশাল পাটের গুদাম, ছিল সরকারি পাটের গুদামও। পাটের ব্যবসায় ভাটা পড়লেও সেই জায়গা ধরেছে ভুট্টা। প্রতি বছর শত শত কোটি টাকার ভুট্টা কেনাবেচা হয় এই হাটে। এখনও কামারজানি নিয়ে সম্ভাবনার স্বপ্ন দেখেন স্থানীয়রা। ভুট্টা ও পাট মৌসুমে প্রতি হাটে অন্তত 50 কোটি টাকা লেনদেন হয় কামারজানি হাটে। সম্প্রতি নদী ভাঙ্গন আতঙ্কসহ নানা কারণে হাট থেকে সোনালী ও পূবালী ব্যাংকের শাখা সরানোর পর বেশ বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এবছর কামারজানি হাট থেকে ইজারা এসেছে 19 লাখ আর ঘাটের ইজারা 48 লাখ টাকা। সওদাগরের বড় বড় জাহাজ কিংবা বণিকের পালতোলা নৌকা আর নোঙর করে না এখানে। এই তো পাকিস্তান আমলেও তিস্তা ব্রহ্মপুত্রের অববাহিকায় গড়ে ওঠা জনপদের প্রায় সব ধান পাট ঢাকা, খুলনা, চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী দেশে যেত এই ঘাট দিয়ে। দেশের অন্যতম নৌবন্দরগুলোর একটি হিসেবে 90-এর দশকেও সচল ছিল গাইবান্ধার কামারজানি বন্দর।
এই বন্দরের উপর ভর করেই এলাকার ব্যবসা বাণিজ্য ছিল রমরমা, যার সবই এখন স্মৃতির পাতায়।